নমস্কার, মুখোমুখি সত্যান্বেষীতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই যারা ভোটার তারা একদিকে যেমন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, অন্যদিকে কিন্তু সত্যিকারের যারা ভোটার তারাও দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। মানেটা ঠিক বুঝতে পারলেন না তো? প্রত্যেকটা কথাই কিন্তু এক হয়ে গেল, দুটো লাইনই এক হয়ে গেল। আমার আপনার নাম তালিকায় থাকবে কি না এটা নিয়ে তো একটা কনফিউশন ছিলই। শেষ পর্যন্ত যে তালিকা প্রকাশ পেল সেখানে দেখা যাচ্ছে অনেকে থেকেও এখানকার বাসিন্দা নন। তো এই নিয়েই আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন আমার ডান দিক থেকে তৃণমূল নেতা গৌরাঙ্গ চৌহান, এবং তারপরে রয়েছেন কংগ্রেস নেতা রথীন্দ্রনাথ দেব, এবং পরবর্তীতে আমার বাঁদিকে রয়েছেন অভিজিৎ রায়, বিজেপি নেতা। আপনাদের সবাইকে ভারত টিভি স্টুডিওতে স্বাগত। আজকে আলোচনার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে এই যে তালিকা প্রকাশিত হলো, তাতে কি আপনারা সন্তুষ্ট? প্রথমে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। তালিকা প্রকাশ করা হয়েছে, আমরা মনে করছি যে এই তালিকাটা 2026-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এবং সাধারণ মানুষকে হয়রানি করে ভোট দিতে না দেওয়া, সাধারণ মানুষের অধিকার হরণের এটা তালিকা। অনেক ভোটার যারা যারা দীর্ঘদিন থেকে ভোট দিয়ে আসছেন এবং এখানকার স্থায়ী বাসিন্দা, শুধুমাত্র নামের স্পেলিংয়ের জন্য, হয়তো বানানের মিস্টেকের জন্য, বাংলায় যে উচ্চারণ হয় ইংরাজিতে সেই উচ্চারণের মধ্যে অনেক পার্থক্য থাকে, সেই নামের স্পেলিংয়ের জন্য বাইরে থেকে কিছু লোকদেরকে নিয়ে এসে যারা ভেরিফিকেশন করিয়েছেন তাদের নামগুলোকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে। আমরা চাই না, ওনাদের মতো আমরাও চাই যে বাইরের ভোটার যারা ছিল, যারা ওনারা বলছেন, বিজেপি বলেছে যে বাংলাদেশি ভোটার বা রোহিঙ্গা বা বাইরের ভোটার, এই যে বাইরের যে স্টেটগুলো থেকে কিভাবে করে এসেছে তার তো দায়ভার কেন্দ্র সরকারকে নিতে হতো। কারণ কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর এবং তাদের বিএসএফ, বর্ডার পুলিশ, তারা রয়েছে কি করে আসছিল এবং কি করে নির্বাচন কমিশনে এতদিন ধরে, নির্বাচন কমিশন তো একটা স্বশাসিত সংস্থা, প্রতি বছর এটা রিভিশন হয়। ভোটার লিস্ট রিভিশন একদিন হয় নাই, এবছর হয়েছে তাই নয়, প্রতি বছরই হয় এবং জানুয়ারি 2 তারিখে ভোটার লিস্ট প্রকাশিত হয়। তারপরেও থেকে গেছিল, সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতার জন্য সাধারণ মানুষকে যে হয়রানি করা হলো। আজকে আমাদের কিছু মন্ত্রীদেরও নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে যারা জন্ম থেকে এখানটায়। কিছু বিজেপির নেত্রীদেরও নাম দেখতে পাচ্ছি, তাদেরও নাম বাদ গেছে। সমস্ত এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা তাদেরকে মতুয়াদের আশ্বস্ত করা হয়েছিল বিজেপির তরফ থেকে এবং ভোট নিয়েছিলেন সেখানকার সাংসদ শান্তনু ঠাকুর বলেছিলেন যে আমরা নাগরিকত্ব দেব, কিন্তু তার আগে কি নাগরিকত্ব দেওয়ার আগে ভোটের থেকে নামটা বাদ দিয়ে দিলেন। আজকে হিন্দু, মুসলিম, মতুয়া, আদিবাসী প্রত্যেক শ্রেণীর মানুষকে ভোট দিতে না দেওয়ার একটা ষড়যন্ত্র। 2021 নির্বাচন যদি দেখি, তাহলে 21 নির্বাচনে 2 কোটি ভোটের ফারাক ছিল এবং ওনারা টার্গেট নিয়েছিলেন যেখানে 20,000 15,000 ভোটে হেরেছে যে বিজেপি বা জিততে পারেনি, সেইখানটায় হচ্ছে 10,000 15,000 করে ভোট যদি কমিয়ে দেওয়া যায়, যদি পিছন দিক থেকে যে কলকাঠি নাড়ার যে চেষ্টা, এবং বেশিরভাগ সেটা যে সম্প্রদায়ের মানুষরা নিম্ন মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষরা, যারা পড়াশোনা অত জানে না, কাগজপত্রে অত ইসে নেই, তারপরে দিনের পর দিন কাজের হয়রানি করে কাগজ দেখিয়ে এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যারা মারা গেছেন তাদের প্রতি তাদের এইভাবে করে প্রাণত্যাগ কখনো ব্যর্থ হবে না। 2026-এর নির্বাচনে যতই এসআইআর হোক আর বাংলার উপরে যতই হামলা হোক তৃণমূল কংগ্রেস 2026-এ ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের 100টির উপরে প্রকল্প এবং উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ভোট হবে এবং ভোট জিতে সাধারণ মানুষের আবার পরিষেবা দেবে। রথীনবাবু, এতজন মানুষের নাম বাদ যাচ্ছে, দেখা যাচ্ছে অভিযোগ যে তারা এখানকারই বাসিন্দা। এত কিছুর পরে যাদের নাম বাদ যাচ্ছে তারা তো কোথায় যাবেন? কি বলবেন? আপনারা কি এই তালিকা প্রকাশের পর সন্তুষ্ট? কংগ্রেস কি? বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, শঠে সঠাং সমাচরে, শঠের সহিত সঠতাই করা উচিত, বিধেয় আর কি। আসলে পশ্চিমবঙ্গের নির্বাচনী যে তালিকা, তার মধ্যে যিনি 10 বছর আগে মারা গেছেন তিনিও এসে ভোট দিয়ে গেছেন, এটা আমাদের কাছে প্রমাণিত। তো সে সমস্ত বন্ধ করবার জন্য অন্ততপক্ষে বিজেপি সরকার একটা স্টেপ নিয়েছে বর্তমান নির্বাচন কমিশনকে হাতে দিয়ে। কিন্তু মজাটা হচ্ছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে
এরা কিন্তু ভুলে গেছে যে প্রযুক্তি যন্ত্র যেভাবে কথা বলে সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিয়ে গেল যে সেখানে মানুষের আত্মী, মানুষের যে বক্তব্য সেখানে কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়, যার ফলে এবারকার নির্ভুল নির্বাচন তালিকা প্রস্তুত করতে গিয়ে অনেক বেশি ভুলের শিকার হয়ে পড়েছে। করছে কে? কেন্দ্রীয় সরকার। ফলটাকে বেশি ভোগ করতে যাচ্ছে, সবচেয়ে বেশি ভোগ করতে যাবে রাজ্যে যারা ক্ষমতায় আছে। হ্যাঁ, এটা একটা দিক ভালো, আবার একদিক খারাপ। খারাপের দিকটা হচ্ছে যারা যোগ্য ভোটার, যোগ্য নাগরিক, তাদের একজনেরও নাম বাদ না দেওয়ার কথা ছিল, তাদের নাম বাদ গেছে। এটা আমরা শুনেছি আজকে সকালেও, এবং অনেক আলোচনা হচ্ছে। এটা হওয়া উচিত হয়নি। যে এটার কারণটাই হচ্ছে যে পিছনে যারা কাজ করছে, যারা কাজ করেছে, তাদের কি বলবো যে অবিমিশ্বকারিতা আর কি, যে আধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করেছে, তারা জানে না প্রযুক্তির ব্যবহারটা কিভাবে করা উচিত ছিল। আর যাদেরকে দিয়ে এই ব্যবহারটা করা হয়েছে তারা এখানকার সংস্কৃতি, কৃষ্টি এ সম্পর্কে তাদের কোন বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই। আর ধারণা ছিল না এখানকার সরকার যে যারা আছে ক্ষমতায়, তারা শুরুতেই এই এসআইআর এর বিরোধিতা না করে যদি সামগ্রিকভাবে ম্যান পাওয়ার দিয়ে যদি সহযোগিতা করত, তাহলে হয়তো ভুলের পরিমাণ আরো অনেক বেশি কমতো, যেটা এই রাজ্য সরকার তাদের দায়িত্ব থেকে পালিয়ে বাঁচার একটা চেষ্টা গ্রহণ করেছে। এটা কিন্তু খুব বাজে দিক একটা। আর কেন্দ্রীয় সরকার নির্বাচন দপ্তর যেটা আছে আর কি, তাদেরকে দিয়ে যে কাজটা করেছে, আমাদের কিন্তু সচেতন হবার প্রয়োজন আছে আগামী দিনে। যে যন্ত্রের প্রযুক্তি যেমন মানুষের মঙ্গলের জন্য যদি সুষ্ঠু ব্যবহার হয়, যদি অসুষ্ঠু ব্যবহার হয়, তাহলে কিন্তু এবারকার এসআইআর এর মতো সর্বক্ষেত্রে এই বিপর্যয় দেখা দেবে। এই সম্পর্কে কিন্তু সবাইকে সচেতন থাকা উচিত। এই বলেই আমি আমার বক্তব্য শেষ। তো প্রথম ধাপের বক্তব্য থেকে যা উঠে এলো, প্রথমত হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কংগ্রেসের নেতা, প্রযুক্তির ব্যবহার। দেখা যাচ্ছে এই প্রযুক্তি যখন আশীর্বাদের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা হয়তো অভিশাপ হয়ে নেমে আসছে সাধারণ মানুষ, ভোটার। কি বলবেন? অবশ্যই প্রযুক্তির ব্যাপারে আসব। তার আগে তৃণমূলের বন্ধু কয়েকটা কথা বলেছে। দেখুন, পশ্চিমবাংলার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের একাধিক রাজ্যে এসআইআর হয়েছে, এবং ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সঠিক ভোটার লিস্ট ভারতের বাসীরা যাতে ভোট দিয়ে সরকার নির্বাচন করে তাকে সহযোগিতা করা। কিন্তু যেই দিন এই রাজ্যে এসআইআর ঘোষণা হচ্ছে, তার পরের দিন থেকেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুরোপুরি, যেটা পারেন না উনি, নির্বাচন কমিশনের বিরোধিতা করে গেছে, সুপ্রিম কোর্টে বারবার যাচ্ছে, সুপ্রিম কোর্ট ঘাড় ধাক্কা দিয়ে বলছে আপনি যান রাজ্যে, এই নির্বাচন কমিশনের সহযোগিতা করুন, উনি আবার দৌড়িয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর বলেন সীমান্ত, এই রাজ্যের সরকার এখনো একাধিক জায়গায় জমি দিচ্ছে না, যেখানে হাইকোর্ট অর্ডার দিচ্ছে জমি দিতে হবে, এতদিনের মধ্যে দিতে হবে, কেন দেওয়া হচ্ছে না? জমি দিচ্ছে না কেন? এই রাজ্য সরকার জানে ভারতবর্ষের বাংলার প্রকৃত মানুষ যদি ভোট দেয়, তারা ক্ষমতায় থাকতে পারবে না মৃত ভোটারদের ভোট নিয়ে। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী, আবার বলছি অবৈধ অনুপ্রবেশকারী, কারণ আমরা বাংলাদেশ থেকে আসা মানুষদেরকে দুই ভাবে বিভক্ত করি। এক, শরণার্থী, যারা বাড়ির মেয়েদের ইজ্জত বাঁচাতে, ধর্ম বাঁচাতে, এক কাপড়ে ধর্মের কারণে অত্যাচারিত হয়ে এই দেশে আসছে, তারা আমাদের কাছে শরণার্থী, তারা ভারতে আসবে, থাকবে, তাদের নাম যদি বাদ গিয়ে থাকে তারা সিএতে অ্যাপ্লাই করবে, ভারতের কেন্দ্রীয় সরকার তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করবে, এবং খুব তাড়াতাড়ি তারা নাগরিকত্ব হবে, অনেকে সিএ সার্টিফিকেট পেয়েও গিয়েছে। আর যারা অনুপ্রবেশকারী, এই তৃণমূল তাদের ভোটে যতই বাঁচবার চেষ্টা করুক, এই অনুপ্রবেশকারীদেরকে একটা একটা করে খুঁজে বের করা হবে এবং বর্ডারের ওই পারে পাঠানোর ব্যবস্থা করা হবে। এটা ভারতবাসী হিসেবে আমরা এখানে প্রতিজ্ঞাবদ্ধ, দায়বদ্ধ। অভিজিৎ বাবু, কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, আপনারা হয়তো অনেকেই শুনেছেন, রায়গঞ্জের 11 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দা, তাদের নাম বাদ গেছে। তারা কেউ অনুপ্রবেশকারীও নন, তারা বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভোট দিয়েছেন এবং দেখা যাচ্ছে তারা জীবিত, তাদের তালিকাতে দেখা যাচ্ছে ডিলিটেড। এইখানে একটা বিষয় বলি, এই রাজ্য সরকার নির্বাচন কমিশনের কোনো নিজস্ব কোনো ম্যান পাওয়ার নেই। যা ম্যান পাওয়ার নিতে হয়েছে এই রাজ্য সরকার দিয়েছে, এবং এই রাজ্য সরকারের কাছ থেকে নিতে হয়েছে।
এই রাজ্য সরকার এতটাই মানে চক্রান্তকারী, কিছু কিছু জায়গায় নির্দিষ্ট যাদের বিএলওদেরকে দিয়ে কিছু কিছু জায়গায় শয়তানি করেছে। তারা বিএলওদেরকে ব্যবহার করে, আধিকারিকদেরকে ব্যবহার করে প্রকৃত নামদের বাদ দেওয়ার একটা চেষ্টা করেছে। এরকম ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশনকে আমরাও নিজেরাও এই বিষয়ে সজাগ সচেতন করেছি, যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে। বিষয়টা অভিজিৎ বাবু, যে যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তারা একেবারেই নিতান্ত সাধারণ মানুষ, তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, তাদেরকে ইন্টেনশনালি কেন বাদ দেওয়া হবে? আমি প্রথমেই বলছি, বিতর্ক যাতে এই এসআর নিয়ে সারা ভারতবর্ষের কোথাও বিতর্ক হয়নি, শুধু এই পশ্চিমবাংলায় বিতর্ক হয়েছে। আর এই বিতর্কটা তৈরি করছে তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃত। সাধারণ মানুষ হোক বা যেই নামই হোক, তারা তাদের নির্দিষ্ট বিএলওকে দিয়ে বাদ দেওয়ার একটা চেষ্টা করেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, নির্বাচন কমিশন তাদেরকে আরো 10 দিন 15 দিন সময় দিয়েছে। তারা ফর্ম 6 ভরবে, উপযুক্ত কাগজ জমা দিবে, তাদের নাম অবশ্যই নথিভুক্ত হয়ে যাবে, ভোটের আগেই নথিভুক্ত হয়ে যাবে। আর এই এসআর বর্তমানে কিন্তু পরিচালনার দায়িত্ব, দেখভালের দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট, দায়িত্ব দিয়েছে বিচারপতিদের উপরে। তাই আশা করছি আমাদের বিচারপতিদের উপর পূর্ণ আস্থা আছে। সঠিক লিস্ট আগামী দিন আমরা যা পেয়েছি, বাকি যা আছে সঠিক লিস্ট আমরা পাবো। আর যারা এখনো বিরোধিতা করছে, তারা অ্যাকচুয়ালি বলতে হয়, পুরোপুরি বলতে হয়, তারা তাহলে ভারতের সংবিধানকেই মানছে না, ভারতের বিচার ব্যবস্থাকে মানছে না, তারা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এই রাজ্যে থাকবার জন্য একটা কথা, কংগ্রেসের নেতা বলছিলেন যে প্রযুক্তির ব্যবহার, আপনি বললেন যে প্রথমে অন্যটা বলে তারপরে এখানে আসবেন, তাহলে এখান থেকে যখন এই রাজ্যেরই কর্মীদেরকে নেওয়া হয়েছে, তাহলে কি প্রযুক্তি সংক্রান্ত যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণে কি কোথাও খামতি ছিল? তাহলে তো সেটা নির্বাচন কমিশনেরই দায়বদ্ধতা। প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি যদি ব্যবহার না হতো, আপনাদেরকে একটা পরিষ্কার এখান থেকে বলতে চাই, প্রযুক্তি যদি ব্যবহার না হতো, যত অবৈধ অনুপ্রবেশকারী আছে এরা গোলে বেরিয়ে যেত এবং এই রাজ্য সরকার বের করে দিত। একমাত্র প্রযুক্তির ব্যবহার হয়েছে বলেই এখনো পর্যন্ত এই অনুপ্রবেশকারীরা ধরা পড়েছে। বার্থ সার্টিফিকেট রাতারাতি তৈরি হচ্ছে। যারা বৈধ যারা ভোটাররা রয়েছেন, যারা আদতেও এখানকারই নাগরিক, দেখুন, তাদের যদি কোনো কাগজের মিসম্যাচ থেকে থাকে, হয়তো কোনো কারণে মিসম্যাচ হয়েছে, বা বিএলও তাদেরকে সেইভাবে সহযোগিতা করেনি বা গাইড করেনি, বা হয়তো সেই ফ্যামিলিটা হয়তো এডুকেশন বা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, তারা তথ্য জানে না, তাদেরকে আমরা বলবো যে তারা যেন আগামী দিন নির্বাচন কমিশনের যে বিএলও আছে তার দ্বারস্থ হয়, বা তারা ডিএম সাহেবের দ্বারস্থ হয়, বা আমরা চেষ্টা করবো সেই লিস্টগুলো ধরে ধরে আমাদের বুথ লেভেল বিএলও 2 আছে তাদের নাম অবশ্যই, যারা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, যারা এখানকার অরিজিনাল, যারা দীর্ঘদিন ভোট দিয়ে আসছে, তাদের কারো নাম বাদ যাবে না। হয়তো নির্দিষ্ট করে কিছু ভুল ভ্রান্তি হয়েছে, যদি এই রাজ্য সরকার সহযোগিতা করতো এই ভুলটা হতো না। এই রাজ্য সহযোগিতা করেনি বলেই এই ভুলটা তৈরি হয়েছে। হয়তো রাজ্যের সরকার বা তৃণমূল কংগ্রেস, অভিযোগ বিজেপির। হ্যাঁ, কি এই এসআইআর এর প্রক্রিয়াতে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের সরকার কোনো রকম সহযোগিতা করেনি, অভিযোগ বিজেপির। দেখুন, রাজ্যে যদি সহযোগিতা না হতো, তাহলে এতগুলো মানুষকে, যে সমস্ত বিএলওরা আমাদের আত্মহত্যা পর্যন্ত পথ বেছে নিলেন, এবং প্রতিটা বুথে বুথে একজন করে বিএলও দিয়ে সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা সকলে যেভাবে করে পথে বসে, রাস্তায় বসে যেভাবে করে বাড়ি বাড়ি গিয়ে রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত কাজ করে যে তথ্য জমা দিয়েছেন, যে তথ্য যারা পেয়েছেন বিভিন্ন জায়গা থেকে, সেই তথ্যের মধ্যে, সেই তথ্য জমা দেওয়ার পরেও আজকে বিভিন্নভাবে নামগুলোকে বাতিল করে অ্যাডজুডিকেশন যেটা বলা হচ্ছে, আমি আমার বিজেপি বন্ধুকে বলবো যে আপনারা বলেছিলেন রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে, ধরা পড়েছে। এই যে 65 লক্ষ বা 63 লক্ষ নাম বাদ দিয়েছেন, আরও 40-45 লক্ষ আপনার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে, ভাবছেন যে এগুলোকে বাদ দেওয়ারও চেষ্টা করছেন, ভোট যেন না দিতে পারে। প্রায় 1 কোটি হলো। আমি বলবো সংখ্যাটা কত জানতে চাইবো, যে রোহিঙ্গা কতজন এসেছে, বাংলাদেশি কতজন এসেছে, সেটাও তথ্য নির্বাচন কমিশন এর মধ্যে থেকে আমরা পেয়েছি 1 কোটির মধ্যে 50 লক্ষ, বা রোহিঙ্গা পেয়েছি 40 লক্ষ। কিছু বলুন, কোনো কিছু নয়, রোহিঙ্গা বা বাংলাদেশের বিষয় নেই এখানে। একটা বিষয় সব থেকে নির্দিষ্টভাবে যেটা হচ্ছে, বাংলার মানুষকে আমরা ভোট দিতে দিব না। এবং যে 45 লক্ষ বা 40 লক্ষ অ্যাডজুডিকেশন আছে, আপনাকে মিলিয়ে বলছি যে 7 দিন পরে ভোট ঘোষণা হবে, এদেরকে ভোট দিতে দিবে না।
বলবে যে ওদের ভোটার লিস্ট প্রকাশিত হয়ে গেছে, আর কোনো কিছু যাবে না। পরে আবার বিজেপি আবার গ্রামে গঞ্জে গিয়ে প্রচার করবে এই ভোটটা থেকে আপনারা বিরত থাকুন, সরকার আমাদের ক্ষমতায় যদি আসবে তখন আপনাদের নামগুলো নাগরিকত্ব তুলে দিব। মানে পিছন দিক থেকে ঘুরিয়ে মানুষকে বন্ধ করে ভোটাধিকারকে প্রয়োগ করতে না দিয়ে তাকে ক্ষমতা দখলের যে চেষ্টা, সেই ঘৃণ্য চেষ্টাকে আমরা ধিক্কার জানাচ্ছি। কোথাও কি ভয় পাচ্ছে বিজেপি? বিজেপি ভারতবর্ষের শাসক দল, বেশিরভাগ রাজ্যে বিজেপি ক্ষমতায় শাসন কার্য চালাচ্ছে। বিজেপিকে বাইপাস করে সরকারে আসতে হয় না, তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করে দিয়ে এই সরকারে ফেলে দেওয়ার ক্ষমতা বিজেপির ছিল। কারণ এই সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত সরকার, আমরা মানুষের রায়কে মাথায় নিয়ে সরকারে আসতে চাই। বিজেপি কাজ করেছে, কংগ্রেস অনেক করেছে। বিজেপি ইন্দিরা গান্ধী করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। দিল্লিতে যে আপ গভর্নমেন্ট ছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসা হয়েছিল মাদকতার, সেখানে কোর্ট তো সম্পূর্ণভাবে ইন্দিরা গান্ধী নেতাদেরকে জেলে ঢুকিয়ে, বিরোধী দলের নেতাদেরকে জেলে ঢুকিয়ে সংবিধান পরিবর্তন করেছে। নিজেদের এই দেশটার মেরুদণ্ড ভেঙে দিয়েছে ইন্দিরা গান্ধী। এই দেশের মেরুদণ্ড ইন্দিরা গান্ধী ভেঙে দিয়েছে। শুরুতেই বলেছিলাম সমাচারের সঠের ইন্দিরা গান্ধী এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সরকারের 1970 দশকে ইন্দিরা গান্ধী সংবিধানটাকে চেঞ্জ করে দিয়েছে বিরোধীদেরকে জেলে ঢুকিয়ে। বিরোধীদেরকে জেলে ঢুকিয়ে এই কংগ্রেস ইন্দিরা গান্ধী এই আইনটা বরবাদ করে দিয়েছে। একাধিক রাজ্যের সরকার ফেলে দিয়েছে রাষ্ট্র প্রশাসন জারি করে দিয়ে। এই কংগ্রেস লজ্জা থাকা উচিত। এই কংগ্রেস একাধিক রাজ্যের সরকার ফেলে দিয়েছে। এই কংগ্রেসের খারাপ, এই কংগ্রেসের কথা বলে লজ্জা থাকা উচিত। এই কংগ্রেসের কথা বলতে লজ্জা থাকা উচিত। এই দেশটাকে ধ্বংস করে দেওয়া কংগ্রেস, ইতালির দালাল কংগ্রেস, বিদেশের দালাল কংগ্রেস এই দেশটাকে ধ্বংসের শেষ করে দিয়েছে। বিরোধী দলের নেতাদেরকে জেলে ঢুকিয়ে সংবিধান চেঞ্জ করে, বিরোধী দলের নেতাদেরকে জেলে ঢুকিয়ে সংবিধান চেঞ্জ করে। তার দায়িত্ব নেই। কেজরিওয়ালের বিরুদ্ধে মিথ্যা আমরা করি না। কংগ্রেস 1947-এ হিন্দু মুসলমান করে দেশকে টুকরো করেছে কংগ্রেস। হিন্দু মুসলিম করে দেশকে টুকরো করেছে কংগ্রেস। এই যে হিন্দু 1942 শতাব্দী দেখেন 1947-এ ইতিহাস দেখা যায়, ইতিহাস জানতে হয়, ইতিহাস লেখার প্রয়োজন নেই। এই মাথাগুলো করেছে, আপনারা দেশ ভাগ করেছেন, স্বীকার করেন। আপনারা দেশ ভাগ করেছেন, ক্ষমতার লোভে স্বীকার করেন। নেতাজিকে কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছেন, স্বীকার করেন। নেতাজিকে কংগ্রেস থেকে তাড়িয়ে দিয়েছেন, নেতাজিকে কংগ্রেস থেকে তাড়িয়েছেন, স্বীকার করেন। এই কংগ্রেস দেশের শত্রু, এই কংগ্রেস দেশের শত্রু, এই কংগ্রেস দেশকে ধ্বংস করেছে, এই কংগ্রেস দেশকে ধ্বংস করেছে, এই কংগ্রেস দেশের শত্রু, এই কংগ্রেস দেশের শত্রু। লন্ডন বিভাজন করেছে, দেশকে ভাগ করেছে, দেশকে টুকরো করেছে এই কংগ্রেস, দেশকে টুকরো করেছে এই কংগ্রেস। রতিন বাবু উনি নেতাজির কথা বললেন। যাই হোক, নেতাজির কথা এখনকার দিনে যদি আসি, নোবেল বিজয়ী তাদের নাম বাদ চলে যাচ্ছে, তাদেরকে ডাকা হচ্ছে এসআইআর। কি বলবেন? অমর্ত্য সেনের নাম তো বাদ দেবে, ইচ্ছা করে বাদ দেবে। তো অমর্ত্য সেন নালন্দা ইউনিভার্সিটি যখন শুনুন, গণতন্ত্র এবং তার পোষণ দুটো আলাদা জিনিস। মস্তিষ্ক যদি আমার যে আলোচনায় ছিলাম যে একজন নোবেল বিজয়ী যিনি কোনো রাজনৈতিক হ্যাঁ, দলের এটা লোক বলছিলাম। নন, তাকে দেখুন, ডাকা হচ্ছে হিয়ারিং এর জন্য। তার হয়তো তাদের অনেকেরই নাম বাদ যাচ্ছে। সেটাই বলছি যে অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তাকে যুক্তি করে সরানো হলো। কেন না, তিনি গণতন্ত্রের কথা বলেছেন। গণতন্ত্র জিনিসটা এমন একটা জিনিস, এটা মস্তিষ্ক যদি সহ্য করতে না পারে, আমার চিন্তা ভাবনা যদি পরিশীলিত না হয়, তো তার বিরুদ্ধে আসবে। গণতন্ত্র এমন একটা জিনিস, গণতন্ত্রের পথ ধরে কিছু দূর যাওয়া যায়, তারপরে সেখান থেকে সবাই নিজের নিজের রূপ দেখানো শুরু করে। গণতন্ত্রের কথা বলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এসেছে, গণতন্ত্রের কথা বলে কেন্দ্রে এক সরকার এসেছে। দেখুন, তারা দুজনেই গণতান্ত্রিকতার পথ থেকে সরে গেছে। একদল ধর্মের জিগির তুলে নিয়ে চলছে, আর একদল
কি করে এই অর্থনৈতিক ব্যবস্থাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা যায় সেই কাজ সুচারুরূপে করে চলেছে। আমাদের কষ্টটা এই জায়গাটায় যে আজকে কংগ্রেসের কথা বলছেন, আজকে কংগ্রেসের যে সমস্ত লোকেরা এক কথায়, একটা ছোট্ট কথা বলি, মহাত্মা গান্ধী যিনি যার অঙ্গুলি হেলনে সারা ভারতবর্ষ আন্দোলিত হতো, যিনি চাইলেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হতে পারতেন, তিনি কিন্তু হননি। পারতেন। আজকে বিজেপি কে প্রধানমন্ত্রী হবে সেই আদবানি এবং নরেন্দ্র মোদীর মধ্যে প্রধানমন্ত্রী হয়েছে, বিরোধী দল করেননি। এইখানে হচ্ছে মানসিকতা। কোনটা এক ভোটে প্রধানমন্ত্রী নেহরু বিরোধী দল করেননি, এটা বুঝতে হবে। দেখেনি, এরা শুনেছে, আমরা দেখেনি না, আমরা শুনে সেই সময় সারা পৃথিবীতে 200 মহিলাতে আয়রন লেডি নেতাজিকে কংগ্রেস এই জন্য নেতাজিকে কংগ্রেস করতে হয়, জানা করতে হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই ইংরেজদের প্রতিষ্ঠিত দল, কংগ্রেসের প্রতিষ্ঠিত একজন ইংরেজ। আজকে ভূগোলের যুগ, আমার অর্ডিনেন্স দর্শকরা দেখে নিতে পারে কংগ্রেসের প্রতিষ্ঠিত একজন ইংরেজ। বাবু, ওই বিতর্কের জায়গায় আমরা সাবজেক্টে আসি, সেটা হচ্ছে যে বারবার করে বিরোধীরা, বিশেষত মানে আপনাদের বিরোধী তৃণমূল বা কংগ্রেস, তারা যেমন বলে থাকেন যে বাংলা ও বাঙালিকে অপমান, সেক্ষেত্রে আপনি নেতাজি প্রসঙ্গ তুললেন, তো এই ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যারা জীবিত রয়েছেন তারাও তো স্বনামধন্য ব্যক্তিত্ব, তাদেরকে কেন হিয়ারিং এ ডাকা হচ্ছে? এই ধরনের প্রচুর মানুষ, এমনকি উল্লেখযোগ্য হবে হিন্দুদের নাম কিন্তু ডিলিটেড। তাহলে আপনারা সমর্থন কোথায় পাবেন, কাদের প্রতি আশা করছেন? দেখুন, আমরা বলছি এটা একটা বিশাল বড় কর্মযোগ্য। পশ্চিমবাংলা সীমান্তবর্তী এলাকা, প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী আছে এবং অনেকের নামের ভুল, মিসম্যাচ। অমর্ত্য সেন, সবাই তো আর অনুপ্রবেশকারী নন। অমর্ত্য সেন যেমন বলছেন, অমর্ত্য সেনের কথা আসছে এখানে, অমর্ত্য সেনের কথা বড় হয়েছেন, অনেকেই আমার দাদু এসেছেন, অনেকেই বাবা এসেছেন। আমি বলি এই জায়গাটা, আমি বলি অনেকের বাবার নামে কুমার আছে, হ্যাঁ, কিছু কাগজে আবার কুমার নেই। অনেকের বাবার কাগজের মাঝখানে চন্দ্র আছে। এই যে এইবার আমি বলি এইখানে সমস্যা, এটা ভেরিফাই করবার জন্য রাজ্য সরকারের কাছে অফিসারদের লিস্ট চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই বিচারাধীন ছিল। এটা জানেন, সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার পর রাজ্য সরকার কিন্তু এ গ্রেড অফিসারদের লিস্ট দেয়নি, যা দিয়েছিল ভুলভাল কাগজ দিয়েছিল। আমরা নির্বাচন কমিশনকে লোকবলের অভাবে প্রযুক্তিকে ব্যবহার করতে হয়েছে। সেখানে যদি লোকবল পেত তাহলে পরে এই ভুলগুলো হতো না। আজকে তারপরে বলছি, তারপরে একেবারে নিতান্ত গ্রাম্য এলাকায় যারা লেখাপড়াও জানে না তাদের কতজনকে বোঝাবেন? একদম এই যুক্তিটা কতজন বুঝবে? তারপরে বলছি লাস্টে সুপ্রিম কোর্টকে আপনারা বলেন যে হিন্দুরা আপনাদের ভোটার, সেই হিন্দুদের প্রচুর হিন্দুদের নাম্বার যাচ্ছে তৃণমূলের কাছে। একবার আসি, অনেক হিন্দুদের নাম্বার যাচ্ছে দেখা যাচ্ছে শহরে বা গ্রামে। দেখুন, ওনারা না, এবং বিজেপি বলছে যে আপনারা ম্যান পাওয়ার দেননি, তৃণমূল কংগ্রেস বা সরকার সহযোগিতা করেনি। তাহলে কি এই দ্বন্দ্বটাই চলতে থাকবে সব? না, ওনারা যদি ম্যান পাওয়ার না দিতেন তাহলে বুথ লেভেল অফিসাররা, বিএলওরা কি করে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, ডোর টু ডোর গিয়ে, সেখানে কি ওনাদের বিজেপির শাসিত রাজ্যগুলো থেকে কোনো কি আধিকারিক এসেছিলেন বুথে বুথে গিয়ে ডাটা সংগ্রহ করতে? ডেফিনেটলি না। আমি একটা কথা বলি, ওনারা বলছেন যে বাংলাদেশি ভোটাররা ঢুকে গেছে, বাংলাদেশকে বাদ দিতে লাগবে। এই তো এই যে বিষয়টা, প্রচুর যে মানুষের নাম বাদ যাচ্ছে, এটা কি ভোটের ক্ষেত্রে আপনাদের লাভ হবে? আমাদের তো মানুষ তো বুঝতে পারছে, মানুষ তো হয়রানির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের হয়রানির বিরুদ্ধে এবং 14 সাল থেকে যখন থেকে এসেছে সবসময় মানুষকে লাইনে দাঁড় করিয়ে গেছে। কখনো নোটবন্দির নামে লাইনে দাঁড় করানো হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, তাতে কোনো নরেন্দ্র মোদীর ভূক্ষেপ হয়নি। আবার হচ্ছে করোনার সময় হঠাৎ করে লকডাউন করে লাইনে দাঁড় করায় দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানুষ মারা গেছে, কোনো ভূক্ষেপ হয়নি। আজকে SIR এর নামে মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়ে মানুষকে মারা গেল। ওনারা যদি হিন্দুত্বের কথা বলছে, আমি একটা কথা বলবো, যখন বাংলাদেশ অশান্ত ছিল, মৌলবাদীদের হাতে ক্ষমতা দখল করেছিল ইউনিশ সরকারের সময়, সে সময় কিন্তু যখন হিন্দুদের উপরে নিধন হচ্ছিল, স্বরাষ্ট্র দপ্তর কি করছিল? একটা হিন্দুকে রেস্কিউ করা বা পাশে আসার কথা বা পাশে বসানোর কথা না বলে ওখানটায় আরো 60 কোটি টাকা দিয়ে দিয়েছে
বাংলাদেশকে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের টাকা, ইন্ডিয়ার টাকা, যারা প্রতিদিন ইন্ডিয়াকে গালিগালাজ করে এবং ইন্ডিয়াকে চিকেন নেক থেকে শুরু করে ধ্বংস করে দিবে, দিল্লি ধ্বংস করে দিবে, এগুলো বলতে থাকে, তাদেরকে টাকা দিচ্ছে বিজেপি, কেন্দ্রের সরকার, এটা আমাদের টাকা। সেই সময়টাতে এটা আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। আজকে যদি তাই হতো, দেখুন যে সমস্ত নামগুলো বাদ গেছে, আমাদের বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের পর্যন্ত নাম নাই এবং বাঙালিদেরকে যে অপমান করার যে প্রক্রিয়া লাগাতার চলছে। রবীন্দ্রনাথ সেগে কখনো ভোটের সময় চলে আসে, দাড়ি দাঁড়িয়ে দিয়ে চলে আসে। এগুলো কি আপনাদের নির্বাচনের ক্ষেত্রে সুবিধা হবে, আপনাদের লাভ হবে? সুবিধা হবে। মানুষ তো অপেক্ষা করে আছে 2026-এর ভোটটা দেওয়ার জন্য। ওনারা যে পার্সেন্টেজ ভোট ওর ভাবছে যে 1 কোটি ভোট আমাদেরকে কমিয়ে দিলে পরে তাহলে সমান হয়ে যাবে, জিতে যাবে। আমি বলছি 14 সালের পর থেকে মানুষ অনেক লাইনে দাঁড়িয়েছে, মানুষ দেশ বাঁচাতে লাইনে দাঁড়িয়েছে। এই দেশের প্রকৃত নাগরিকরা, দেশকে যারা ভালোবাসে, তারা বারবার লাইনে দাঁড়াবে, বিজেপিকে বারবার ক্ষমতায় আনবে। আজকে জম্মু কাশ্মীরে আতঙ্কবাদীদের আতুর ভাব করিয়ে আপনার জামাতের নেতাদেরকে রাজ্যসভার এমপি বানিয়েছেন এক সময়, জামাতি জঙ্গিদেরকে রাজ্যসভার এমপি বানিয়েছে। দেশ বাঁচি নাই, আপনার জামাতি জঙ্গিদেরকে নিয়ে এসে জামাই আন্দোলন বিজেপি সভা সাংসদ বানিয়েছে। এই তো আপনাদের বিজেপি সব বিজেপি জামাই মুসলিম, এটা উৎসব দিতে লাগবে। সব বিজেপি জামাই মুসলিম কেন? মুসলিমদেরকে নিয়ে করছে কেন বিজেপি নেতা? ভেরি রিসেন্ট অজিত দোভাল একটা বক্তব্য রেখেছেন, তাতে তিনি বলেছেন এই ভারতবর্ষে যারা পাকিস্তানের ISI এর কমিশন নিয়ে যারা স্পাইগিরি করছে, তার বৃহৎ অংশটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। এটা আমার কথা নয়, অজিত দোভালের কথা। কি বলবেন? এটা এটুকু খালি বলে রাখলাম, বাকিটা আপনারা ব্যাখ্যা করেন। প্রথম কথা উনি বলছে অনেক জামাই বিজেপির, মানে মুসলিম নাকি বিজেপির ঘরের নেতাদের জামাই। দ্বিতীয়ত উনি বললেন হিন্দুরা নাকি স্পাই। এই দুটো কথা উনি বললেন। দেখুন, স্পাই কারা সেটা গোয়েন্দা সংস্থা জানে, এবং কারা বেশি জেলে আছে সেটাও জেলগুলোতে গেলে দেখা যাবে। বাট উনি জামাইয়ের কথা বলেন। দেখুন, আমরা মুসলিমদেরকে ভারতবর্ষের সংস্কৃতির অংশ কোনোদিন মনে করি না। আমরা মুসলিমরা যদি ভারতীয় সংস্কৃতি মেনে নেয়, তারা ভারতের নাগরিক। এরা তো সবাই কনভার্টেড মুসলিম। এরা কে মুসলিম ছিল? সবাই হিন্দুর অংশ, সবাই সনাতনের অংশ। আমরা মুসলিম স্বাগত করছি আমাদের সংস্কৃতি মেনে নিলে। তারা যদি ফিরে আসতে চায়, তারা যদি ভারতীয় সংস্কৃতিতে ফিরে আসতে চায়, তারা আরব সংস্কৃতি ছেড়ে দিতে চায়। সংস্কৃতি বলতে কি? আমাদের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি। ভারতীয় সংস্কৃতি রামায়ণ, গীতা, বেদ, উপনিষদ যেই সংস্কৃতি এই ভারতবর্ষে সেই সংস্কৃতি হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আমাদের পরম্পরা বেদে, গীতায়, আমাদের পরম্পরা, আমাদের সংস্কৃতি। মহাভারত রামায়ণে আছে। দর্শনের ক্ষেত্রে 4 ভাগ দর্শন বলে একটা দর্শন আছে, সেটা জানেন তো? সেখানে তো নাস্তিকবাদীরা আছে। যাবজ্জীবের সুখম জীবের হৃণং কীর্তা ঘৃতং বিবেক, আমি ঈশ্বর মানি না। আপনি অস্বীকার করতে পারেন? নাস্তিকবাদী আছে, আমি একটা কথা এর সাথে অ্যাড করব, ভারতীয় সংস্কৃতির কথা এবং হিন্দু ধর্মের কথা যারা বলছেন। আজকে হিন্দু ধর্ম সব থেকে বেশি বিপদের মধ্যে হয়ে আছে বিজেপির জন্য। কারণ বিজেপির নেতারাই আমাদের শঙ্করাচার্য যারা রয়েছেন তাদেরকে রাস্তায় ধরে ওরে পিটাচ্ছে, রাস্তায় ভিডিও বেরোচ্ছে, পিটাচ্ছে, মারছে এবং গঙ্গার মধ্যে লাশ ফেলে দিচ্ছে। গঙ্গার সময় আমার গঙ্গার মধ্যে করোনার মৃতদেহ ফেলে দিয়ে এসে করেছে। এবং আমাদের শঙ্করাচার্য সেই শঙ্করাচার্যকে রাস্তার মধ্যে যেভাবে পিটানো হয়েছে, যেভাবে করে মারা হয়েছে সেটা কি হিন্দু ধর্মের পক্ষে ভালো কাজ করেছেন ওনারা? হিন্দু ধর্মের সমর্থকদের পক্ষে ভালো করেছে বিজেপির সময়কালে। অভিজিৎ বাবুর কাছে জানতে চাইবো, যে এই আলোচনাটা ছিলাম, যে যারা সংখ্যাধিক্য হিন্দু, যাদের নাম ডিলিটেড দেখা যাচ্ছে, তারা বেশিরভাগই হিন্দু।
তো তাদেরকে আপনারা কি করে বোঝাবেন, যারা একেবারে রিমোট এলাকায় থাকে, একদম প্রান্তিক এলাকায় থাকে, তাদেরকে কি করে বোঝাবেন দেখুন। যে না এই কারণে বাদ গিয়েছে বা তৃণমূলের কারণে বাদ গিয়েছে বা রাজ্য সরকার সহযোগিতা করেনি, তারা কি মানবে? অনেকটা অংশের হিন্দু তো আপনাদেরকে ভরসা করেছিল, না হলে তো লোকসভায় এত ভালো ফল হতো না। দেখুন, আমরা প্রথম থেকে এখন পর্যন্ত এটা কি বলছি, বিধানসভায় ধাক্কা দেবে না আপনাদের? কোনো প্রভাব আসবে না। ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা এই রাজ্যের ক্ষমতায় আসবে, এবং যাদের নাম বাদ গেছে, হিন্দু যারা প্রকৃত ভোটার বা মুসলিম যারা এই দেশের স্থায়ী ভোটার, প্রত্যেকের নাম লিস্টেড হবে। এখানে শুধু বাদ যাবে অবৈধ। ভোটের আগেই হবে। হ্যাঁ, আপনারা যান, ডিএম আপনাদের আন্ডারে আছে, ডিএম কে তাদের ভালো করতে বলুন। আপনাদের আন্ডারে ডিএম আছে, ডিএম কে আপনারা ডিএম কে নিয়োগ করেছেন, ডিএম কে আপনারা বলুন ভুল করেছেন, আপনি এ গ্রেড অফিসার দেননি, আপনি এ গ্রেড অফিসার দেননি, আপনারা ডিএম কে বলুন। আপনাদের কারণে আজকে মানুষ বলছে না, আপনাদের কারণে মানুষ আজকে এই অবস্থায় আছে। আপনারা বাইরের লোককে দিয়ে বিজেপি আপনারা লোক দেননি, আপনারা লোক দেননি বলে আপনারা বিরোধীদের ঘরে বসতে পারছেন। আপনারা বিরোধীরা তো প্রাথমিক সারি, রাজ্য সরকারি বিরোধীরা তো প্রথম সারি, দ্বিতীয় সারি এ গ্রেড অফিসার দেননি আপনারা। আপনারা দেননি। সরকারি কর্মচারী না করে যারা নর্মেল বলি, যারা বাংলা ভাষা বুঝে না এবং বাংলা আনতে বাধ্য হয়েছে নির্বাচন করতে আপনাদের জন্য। বাইরের অফিসারদের আনতে বাধ্য হয়েছে আপনাদের জন্য। আপনারা সুপ্রিম কোর্টে ভুল লিখতে আছেন, আপনারা সুপ্রিম কোর্টে মিথ্যা লিখতে আছেন, আপনারা সুপ্রিম কোর্টে বেইমানি করেছেন। আপনাদের পুরো নেতৃত্ব থেকে সুপ্রিম কোর্টের উচিত জেলে ঢুকিয়ে দেওয়া। আপনারা সুপ্রিম কোর্টের সাথে বেইমানি করেছেন, আপনারা সুপ্রিম কোর্টের সাথে বেইমানি করেছেন, মিথ্যা ভুল লিখতে আছেন, মিথ্যা লিখতে আছেন, আপনারা সুপ্রিম কোর্টে মিথ্যা লিখতে আছেন, ভুলে ভরা লিখতে আছেন, ভুলে ভরা লিখ সুপ্রিম কোর্টে দিয়েছেন। মানুষ, বাংলার মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিবে, বাংলার মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিবে। আগামী দিন বাংলার মানুষ ভোটের মধ্যে দিয়ে এই তৃণমূল অত্যাচারী তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে। আসি রতিনবাবুর কাছে, এই যে বিষয়টা, এই যে হিন্দু বা মুসলমান বা এই যে সাম্প্রদায়িকতার যে একটা ব্যাপার চলছে রাজনীতি, এটা কিন্তু আগে ছিল না। বর্তমানকালে দেখা যাচ্ছে একটা ভাগাভাগির ভোট। আমরাও যখন সার্ভে করছি, নানান দিকে ঘুরছি, তখন কিন্তু দেখা যাচ্ছে একদিকে উন্নয়নের নিরিখে কেউ কেউ ভোট দিতে চাইছেন, অন্যদিকে কিন্তু ধর্মের ভাগাভাগিটাও দেখা যাচ্ছে। এটা কি সঙ্গে এই যে এসআইআর এর তালিকা প্রকাশ, তাতে দেখা যাচ্ছে অনেক হিন্দুর নাম বাদ যাচ্ছে, যারা একসময় ভেবেছিলেন যে না আমি হিন্দু মানে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে আমি সাপোর্ট করব। তারা এবারে কি করবেন? তারা কি তাহলে আপনাদের দিকে আসবেন যদি তারা তৃণমূলকে সমর্থন না করেন? দেখুন, ভোটার, কমন পিপল যারা আছে, তাদের কিন্তু বোকা ভাবার কোনো কারণ নেই। একটা সময় কংগ্রেস আর সিপিএম এর ভোটটা বিজেপিতে গিয়েছিল, এমনটা বলা হয়। সেই ভোটগুলো কি আবার তাহলে এই ভোটগুলো কিন্তু সুইং করবে, বিভিন্নভাবে সুইং করবে, এটা ঠিক আছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে, আপনি প্রথমেই যে কথাটা বললেন যে ধর্মের ভিত্তিতে ভোটটা ভাগ করা হয়েছে, এটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে এবং রাজনৈতিকভাবেই করা হয়েছে। হ্যাঁ, মানুষের একটা বড় অংশ তো ভরসা করেছিল। হ্যাঁ, শুধু কেন করা হয়েছে না, এই রাজনৈতিক দলগুলো যারা এই মুহূর্তে কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতাসীন, তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তারা তাদের ক্ষমতায় থাকার যে একটা অদম্য বাসনা, সেই বাসনাটাকে চরিতার্থ করবার জন্য এই কাজটা করেছে। পশ্চিমবঙ্গেও কিন্তু এর কিন্তু বাইরে ছিল, এটা কিন্তু ঘটনা। একটা দীর্ঘ সময়ে পশ্চিমবঙ্গে, মানে আমাকে এবার বলতে হচ্ছে একটা কথা, যে দেখুন, বাম সরকার যখন ছিল না 34 বছর, তার আগে কংগ্রেস সরকার কিছুটা সাপ্রেস অবস্থায় থাকলে, যেটা প্রকট হয়েছিল বাম সরকারের আমলে, মানুষের মানসিক জগৎ এবং চেতনার ক্ষেত্রটা অনেক ডেভেলপ হয়েছিল, এটা ঘটনা। এবং সেখানে কংগ্রেসের যে ভূমিকাটা ছিল পশ্চিমবঙ্গে এবং অন্যান্য পার্শ্ববর্তী যে রাজ্যগুলোতে, সেটাও কিন্তু একটা ভালো দিক ছিল। সেখানে কিন্তু ধর্মের কোনো প্রভাব ছিল না। ধর্মের প্রভাবটা পরবর্তীকালে গিলিয়ে দেওয়া হয়েছে মানুষকে, যে দেখো অমুক হচ্ছে, তমুক হচ্ছে, এই তো বেশি লোক ঢুকে গেল। এই যে 70 সালের পর থেকে আপনি যদি আসেন, তাহলে দেখবেন মানুষের জনসংখ্যাটা বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণ ঘটার ফলে হয়ে গেছে কি, মানুষের ডিমান্ডটাও বেড়ে গেছে।
ডিমান্ড অনুযায়ী হয়তো তার যে ভোগ্য বস্তুটার দরকার সেই বস্তুটার সংখ্যাটা তখন কিন্তু কমের দিকে ছিল, বিশেষত 80-র দশকে এসে। তো সেই রকম জায়গায় দাঁড়িয়ে থেকে এই ধর্মের এই জায়গাটাকে সুন্দরভাবে ব্যবহার শুরু করে দিল এই সমস্ত রাজনৈতিক দলগুলো। মজাটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ওই যে বললাম না শুরুতেই যে পঞ্চায়েতি রাজের যে কনসেপ্ট মহাত্মা গান্ধী নিয়ে এসেছিলেন, কেন এনেছিলেন? যে গ্রামীণ একটা লোক কলকাতায় গিয়ে কাজ করতে পারবে না, সে তার কাজটা বিডিও অফিস ডিএম অফিসের মধ্য দিয়েই সারবে, এটাই হচ্ছে অন্যতম শর্ত। এই পঞ্চায়েতি রাজের যে এই সুফলগুলো পরবর্তীকালে কিন্তু সংকুচিত করে দেওয়া শুরু হলো। করতে করতে ইদানিংকালে এই যে আপনি যে ব্যাপারটা নিয়ে ভাবছেন, আমিও সে সত্যি কথা বলতে গেলে আমিও ব্যাপারটা নিয়ে ভাবছি যে ভারতবর্ষে এই ধর্মীয় যে একটা কি বলবো বিভেদ তৈরি করবার যে একটা প্রচেষ্টা চলছে, এটা কিন্তু সামগ্রিকভাবে সব দিক থেকেই কিন্তু উঠে আসছে। শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে যে দোষারোপ করবো তা নয়, হয়তো ওরা সংগঠিতভাবে লিডিং দিচ্ছে, অন্যদিকে আরও কিছু আছে তারাও কিন্তু লিড দিচ্ছে। কেন দিচ্ছে না? AIIMIM যেটা আছে ওয়াসউদ্দিন, তিনিও তো বলেছেন একই কথা, তিনিও একই রকম মুসলমানদের সাথে। এই সেদিন হুমায়ুন কবির যে কথা বলেছে পশ্চিমবঙ্গে, ওই একই ধর্মীয় খুব সূক্ষ্মভাবে এখন নিয়ে আসছে হচ্ছে ISF, অত্যন্ত সূক্ষ্মভাবে নিয়ে আসছে। এগুলো কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার পক্ষে আবার মজার জিনিস হচ্ছে এই ধর্মীয় ভেদাভেদটাকে পশ্চিমবঙ্গের সরকারও কিন্তু অত্যন্ত চালাকির সঙ্গে ব্যবহার করে চলেছে, যেটা সমাজ ব্যবস্থার পক্ষে খুব ক্ষতিকারক। ক্ষতিকারক বলতে এই যে ইমাম মুয়াজ্জিন ভাতা একটা কি যেন চালু করেছে ইত্যাদি ইত্যাদি, পুরোহিত ভাতা টাতা সব বন্ধ টন্ধ করে দিয়েছে। তো ইমাম মুয়াজ্জিনের ক্ষেত্রে কি দেখায়? ওয়াকফ বোর্ড দেখায়। ওয়াকফ বোর্ডের যে সমস্ত সম্পত্তি রয়েছে আমাদের ধ্যান ধারণা নেই, প্রচুর সম্পত্তি আছে, যেভাবেই হোক তারা অ্যাকোয়ার করেছে। এখন সেগুলোর তো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। অন্যদিকে কি হয়েছে, এই অর্থ ব্যবস্থাটাকে অন্যভাবে ব্যবহার করে নিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এটা আমার ধারণা, হয়তো ভুল হবে, অনেকেই হয়তো বিরোধিতাও করবেন। পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ড পরিচালিত যে সমস্ত মাদ্রাসাগুলো আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী চলে, কিন্তু যে সমস্ত প্রাইভেট মাদ্রাসা আছে, খারিজি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় কি সিলেবাস আছে কেউ জানে কি? কেউ জানে না। কেন জানে না? কারণটা হচ্ছে ওই মাদ্রাসায় ধর্মভিত্তিক পড়াশোনা হয়, ধর্মভিত্তিক পড়াশোনা হয়। এবার মজার জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গে বা এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আপনি কিন্তু হিন্দু ধর্ম নিয়ে পড়াশোনা করবেন, থিওলজি একটা সাবজেক্ট আছে, থিওলজি নিয়ে করুন, কিন্তু লোয়ার ক্লাসে আপনি হিন্দু ধর্ম নিয়ে পড়বেন, সেখানে কিন্তু কনস্টিটিউশন বাধা আছে। এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু ঘটনা। সেটা আপনারা করেছেন, স্বীকার করেন, স্বীকার করেন আপনারা এটা এই বিষয়টা কি বলবো? শোনো বাবা, স্বীকার করে না, সত্যি কথা সত্যি ভাবেই বলতে হবে। আপনারা যেটা পারেন না, আপনারা আমরা বলি আমরা পারি, হিন্দু যাচ্ছে, আমরা পারি, হিন্দু যাচ্ছে, আমি বলি হিন্দুদেরকে এই হিন্দুদের নাম শুনেছেন? সেটা কার নামে উৎসর্গকৃত জানেন? যেখানে যার নামে উৎসর্গকৃত সে ইংরেজদের কাছে চিঠি দিয়ে বলেছে আমাকে ক্ষমা করা হোক, তার নাম কি জানেন? তিনি আরএসএস এর এক নেতা। আর ওই জায়গাকে উল্লাস করতে পাগল হয়ে পড়ে আরে যে সামাজিক আরে সামাজিক আপনার ড্রাইভার নিয়ে রাখেনি, কংগ্রেসদের বিরোধ করেছে, কংগ্রেস ড্রাইভার অধিকার করে, আপনি কংগ্রেস এই দেশটাকে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এই দেশে অত্যাচারিত করেছে। কংগ্রেস এই দেশের হিন্দুদের অত্যাচারিত করেছে, হয় না? মন্দিরের উপর ট্যাক্স পেয়েছে, মন্দিরের উপর ট্যাক্স পেয়েছে, মসজিদকে খুললাম ছাড় দিয়ে দিয়েছে, মসজিদের উপর ট্যাক্স পেয়েছে, মন্দিরের উপর ট্যাক্স পেয়েছে, মসজিদকে খুললাম ছাড় দিয়েছে। আমরা ধর্মীয় শিক্ষা দিতে পারি না, দেশ
আইনের প্রয়োজন ছিল, কংগ্রেস এই আইন করেছে। স্বীকার করুন, দেশটা ভাগ করেছেন তাদের জন্য। ওইদিকে পড়েছিল পাকিস্তান, এদিকে আরেকটা পাকিস্তান দিয়েছে। স্বীকার করুন কংগ্রেস দেশভাগ করেছে। স্বীকার করুন আপনারা দেশভাগ করেন। স্বীকার করুন কংগ্রেস দেশভাগ করেছে। স্বীকার করুন কংগ্রেস দেশভাগ করেছে। কেউ ছিল না তখন, বিজেপি ছিল না, তৃণমূল ছিল না, আপনারা দেশভাগ করেছেন। আর আপনাদের সঙ্গে ছিল FDF, তাও তার অংশ, তাও তার অংশ। আপনারা স্বীকার করুন, এত কিছু স্বীকার করছেন, দেশভাগ করছেন, স্বীকার করুন। হ্যাঁ, একদিকে দেখা নির্লজ্জ যাচ্ছে- না। একদিকে দেশভাগ দেখা করছেন, যাচ্ছে, স্বীকার করুন। রায়গঞ্জের ক্ষেত্রে যদি ধরি, রায়গঞ্জ লোকসভায় যখন 2014 সালে দিল্লিতে পালাবদল ঘটছে, ঠিক সেই সময় এই হিন্দু মুসলিম এই ব্যাপারটা রেস ধরেই বলছি। 14 সালে মোহাম্মদ সেলিম এখানে সাংসদ নির্বাচিত হলেন। তখনও তো এখানে পার্সেন্টেজ অফ মানে একটা বড় অংশ কিন্তু হিন্দু ছিল রায়গঞ্জ লোকসভায়। তারা পরবর্তীতে পদ্ম ফুলে ভোট দিল দেবশ্রী চৌধুরী, এবং তার আগে কিন্তু এটা কংগ্রেসের গড় ছিল দীপা দাস মুন্সি। কোথা থেকে শুরুটা হলো এই রায়গঞ্জের ক্ষেত্রে? বিশ্বাস করা শুরু করলো বিজেপি বা সিপিএম এর লোকেরা যে ক্ষমা করবেন, কংগ্রেস বা সিপিএম এর লোকেরা যে বিজেপি ভালো। ধরে নিচ্ছি হিন্দুরাই, সংখ্যাধিক্য যারা হিন্দু তারাই ভোট দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে তারা এখন কি রাস্তা নেবেন? আপনাদেরকে কি তারা ভরসা করবেন? দেখুন, একটা কথা বলি, যখন হিন্দু আর মুসলিমের কথা আসছে, আমরা ভারতীয় জনতা পার্টি ভারতের নাগরিক বিশ্বাস করি না, আমি সেকেন্ড কথা বলি, হিন্দুদের তাদের তো কথা একটা আসছে। বড় অংশ আপনাদের আপনাকে সমর্থন বলি, করেছে। এটা তো অস্বীকারের জায়গা নেই। উনি বলছিলেন বর্তমানে নাকি ভারতবর্ষ মানে আমাদের রাজ্যে হিন্দু মুসলিম বিভেদটা বড় আকারে ধারণ করেছে। না, এটা হিন্দু বাংলার মুসলিম- রাজনীতির ক্ষেত্রে খুব রিসেন্ট দেখা যাচ্ছে, খুব রিসেন্ট দেখা পূর্ব যাচ্ছে। আমাদের দেশ যার যে নাম পশ্চিম বাংলা, পূর্ববঙ্গ কোথায়? আমাদের পূর্ব অংশ কোথায়? কেন ভাগ হয়েছে? তাহলে 1947 বা তার আগের রাজনীতিতে হিন্দু মুসলিম ছিল না? ছিল। বাংলার পশ্চিম বাংলার মানুষ যখন বুঝতে পারছে যে হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য যে এক টুকরো জমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লড়াই করে, সে সময় অনেক অন্যান্য দলের সাংসদরা আবার ইয়েরাও হেল্প সহযোগিতা করেছিল, মানছি, লড়াই করে এক টুকরো জমি হিন্দুদের জন্য ভারতের সাথে যুক্ত করেছিল, সেই জমিটাও আজকে আমাদের হারিয়ে যেতে বসেছে। সেই জমিটাও হয়তো আমাদের থাকবে না। এইখানে প্রতিনিয়ত নানান জায়গায় মুর্শিদাবাদে দাঙ্গা দেখছি, মালদায় দাঙ্গা দেখছি, কালিয়াচকে দাঙ্গা দেখছি, চক্রতে দাঙ্গা দেখছি। আমরা দেখছি হিন্দুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে, হিন্দুদের মন্দির পুড়ছে, হিন্দুদের মূর্তি ভাঙছে, হিন্দুদের হত্যা করা হচ্ছে, অথচ অন্যান্য রাজনৈতিক দল নীরব, অন্যান্য রাজনৈতিক দল কথা বলে না। রায়গঞ্জের কথা বলছি, এই যে বড়ুয়া, এই যে আপনার 8 নম্বর বাহিনীর এলাকায় আপনারা জানেন, আপনারা সাংবাদিক, কিভাবে হিন্দুদের উপর নির্যাতন চলছে, মন্দিরগুলো অপবিত্র করা হচ্ছে। হিন্দুরা যখন বুঝতে পারছে 1947 একবার ভুল হয়ে গেছে, আবার এই বাংলা হয়তো আমাদের হাতছাড়া হয়ে যাবে, যে এই বাংলা হিন্দুদের জন্য তৈরি হয়েছিল সেই বাংলা হয়তো আমাদের থাকবে না। সেই দিন থেকে মানুষ বুঝতে পেরেছে এই সমস্ত রাজনৈতিক দলের ছলনায় আর পড়া যাবে না। হিন্দুদের কথা যে ভাববে, হিন্দুদের কথা যে বলবে, আমরা তাদের সাথ দেবো। আমাদের সাথে তো তারাই একটা হিন্দুদের বড় অংশের হিন্দু, তারাই তো অনেক দেখা যাচ্ছে ধাক্কা খেলো। প্রত্যেকের নাম উঠবে। দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক হিন্দুর নাম ভোটার লিস্টে অ্যাড হবে। প্রত্যেক বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে ভারত সরকার আইন করে দিয়েছে, সিএ এর মাধ্যমে সার্টিফিকেট দিয়ে তাদেরকে নাগরিকত্ব দিয়ে তাদেরকে এই রাজ্যে মান সম্মানের সঙ্গে বসবাস করার সুযোগ করে দেওয়া হবে। কোন হিন্দুর প্রচার করবেন আলাদা? অবশ্যই প্রচার করবো। আমাদের সিএ নিয়ে অবশ্যই আমাদের প্রচার আছে। আমরা হিন্দুদের অত্যাচারিত, নিপীড়িত, অসহায় হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, শিখদের জন্য ভারতবর্ষে তাদেরকে বাঁচার অধিকার দিয়েছি। এটা ভারত সরকার দিয়েছে, ভারত সরকার আমাদের সরকার দিয়েছে, নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে। বাংলার প্রসঙ্গ আসলেই ওনারা একটা বলেন পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ, এই নামটা কি কোনোভাবে পরিবর্তন করা যায় না? এটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আন্দোলন করেছেন, যখন কেরলের নাম পরিবর্তন হলো এবারেও কিন্তু তিনি কেরালার অস্মিতাতে স্থান দেওয়ার জন্য কেরালার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, যেখানে সাউথ ইন্ডিয়ান যেহেতু কেরলম একটা শব্দকে ব্যবহার করে দিয়ে সেখানে দেওয়া। বাংলাকে বিজেপি বাংলাকে পিছিয়ে দিতে চায়। আজকে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ নাম আছে, যখন সুযোগ সুবিধা বিভিন্ন ক্ষেত্রে ফান্ড থেকে শুরু করে সবসময় দেখবেন লাস্টের দিকে ওয়েস্ট বেঙ্গলের নাম থাকে। আজকে যদি বাংলা হয়ে যায় তাহলে বি চলে আসবে, বাংলা বি চলে আসলে পরে আর টপ মোস্ট। এটা তো কংগ্রেসের আমল থেকেই বারবার করে আছে। বাংলার ক্ষেত্রে তো বলেছিল একটা বাংলা ক্ষেত্রে তখন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বিরোধী। হ্যাঁ, বাংলাকে সবসময়কে বাংলা আমরা বাংলাকে সবার আগে তুলে ধরবার যদি বিজেপির মাধ্যমে তাই হয়ে থাকে,
থেকে, তাহলে আজকে আজকে সব থেকে আগে বলতে লাগবে যে বাংলার জন্য, হিন্দুদের জন্য, বাংলার উন্নতির জন্য যে বিজেপি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাওনা বরাদ্দ, মানুষের টাকা, ট্যাক্সের টাকা কেটে নেওয়ার পরে, জিএসটি টাকা কেটে নেওয়ার পরে, সর্বশিক্ষা মিশনের টাকা দেয় না, মিড ডে মিলের টাকা দেয় না, মানুষের ঘর তৈরি করার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা বন্ধ, এবং আর্থিক বঞ্চনার পরেও আজকে হিন্দু মুসলিম করছে, হিন্দুদের কথা বলছে যে হিন্দুদের জমি, বন্ধু বলছে যে হিন্দুদের জমি দখল হয়ে যাচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, সমস্ত কিছুই ফেক নিউজ, ফেক ভিডিও তৈরি করে যখন ওখানটায় হচ্ছে এনআইএ আসতেছে, বাইরের টিম আসতেছে, তখন দেখতেছে সবকটাই ফেক নিউজ, বিজেপির মিডিয়া সেল, এবং ফেক নিউজ ছড়িয়ে দাঙ্গা লাগিয়ে ভারতবর্ষ জুড়ে 14 সালের পর থেকে, আপনার কথা রেস ধরে বলছি, 14 সালে ওনারা যদি, যেহেতু মানুষের কাছে কোনো উন্নয়ন করে নাই 14 থেকে এই 26-এর মধ্যে 12 বছরে হিন্দু মুসলিমের সুরসুরি না দিয়ে, ধর্মের জুজু না দেখালে পরে ওনারা কিন্তু কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। আজকে একটা মন্দির, রাম মন্দির তৈরি করেছে। কোথায় রাম মন্দির তৈরি করেছে? রাম মন্দির কোর্টের অর্ডারে, সুপ্রিম কোর্টের অর্ডারে তৈরি হয়েছে, এবং সেখানকার হিন্দুদের ওখানটা ট্রাস্ট বডির টাকা দিয়ে তৈরি করা কথা ছিল, সেই টাকাটা না করে বিজেপির নেতারা কৌটা নিয়ে বাড়ি গিয়ে টাকা তুলছে, এবং বিজেপির ফান্ডে নিয়ে গিয়ে দিয়েছে, এবং বলছে হিন্দু রাম মন্দির। রাম যদি আপনাদের এতই ভালো হতো, তাহলে সীতাকে ছাড়া আপনারা মন্দির প্রতিষ্ঠা করলেন কি করে? এবং যারা হচ্ছে আমাদের শঙ্করাচার্যদের দ্বারা না করে, যিনি ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞানী নাই, আমরা কোনোদিনও নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো সংস্কৃত শ্লোক, আমাদের দাদা তো তাও 2-4টা সংস্কৃত শ্লোক বলছেন বা ধর্মের কথা বলছেন, একটা সংস্কৃত শ্লোক একটা উচ্চারণ করতে পারবে না, সেই বিজেপির নেতারা রাম মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছে, আর সেখানে গোহারা হেরে সমাজবাদী পার্টি জিতছে। রাম মন্দিরকে প্রত্যাখ্যান করেছে বিজেপি এই জন্য দুই পাশে দুটো স্ক্র্যাচার নিয়ে কোনো রকমে করে সরকারটা টিকে আছে, আর স্ক্র্যাচারের ভয় দেখাইছে তাদেরকে। সেই নীতিশ কুমারকে ভয় দেখানো হয়েছে, চন্দ্রবাবুকে ভয় দেখায় নিয়ে, এবং তাদেরকে ফান্ড টাকা দিয়ে কোনো রকমে করে টিকে আছে। লজ্জা হওয়া উচিত। 400 পার বলেছিল, কিন্তু 400 পার আর হয় নাই। আর বাংলাতে এসে যারা বলছে যে এত পার হয়ে যাবে, আর হিন্দু সব ভোট পেয়ে যাবো। আর হিন্দুদেরা, বিজেপির সময়কালে হিন্দুরা সব থেকে মন্দির ভাঙা হয়েছে আরএসএস এর গুন্ডা বাহিনী দ্বারা, তারা ফেক ভিডিও তৈরি করে দিয়ে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে বাংলায়, এবং হিন্দুদেরকে ভোটাধিকার প্রয়োগ করতে দিচ্ছে না, হিন্দুদেরকে মানুষ মনে করছে না, এবং মানুষকে খুন করে দিয়ে, খুনের রাজনীতি করে দিয়ে আজকে টিকানো গণতন্ত্র কণ্ঠরুদ্ধ। আজকে মানুষ যখন কথা বলতে যাচ্ছে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ যারা প্রতিবাদ করতে যাচ্ছে, নেতারা সিটিং চেয়ার হিসেবে প্রতিবাদ করতে যাচ্ছে। গৌরাঙ্গদা, অভিজিৎ বাবুর কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 2026 সাল, এত বছর পরে এই যে রিভিশনটা হচ্ছে ভোটার তালিকার, যেটা প্রথমেই গৌরাঙ্গবাবু বললেন যে বছরের প্রথম দিকে নতুন ভোটার তালিকা সংশোধনের কাজ হতো, আমরা দেখে এসেছি বরাবর, কিন্তু এত বছর এত তোড়জোড় হয়নি, এত নাম বাদ যাওয়া, মানুষের এত টেনশন, এত কিছু ছিল না। আপনারা 14তে ক্ষমতায় এলেন, তার পরবর্তীতে কেন কোনো পদক্ষেপ নেওয়া হলো না এত বড় করে প্রতি বছর বা 2 বছর অন্তর? দেখুন, 2002 সালে রিভিশন হয়েছিল, প্রত্যেক বছর হয়, এটা স্পেশালভাবে হচ্ছে। এইবার প্রচুর মৃত ভোটার, ভুয়ো ভোটার, ভূতেরা ভোট দিয়ে যেত তৃণমূল কংগ্রেসের, এটা অভিযোগ ছিল তো, আর যেই কারণে এই স্পেশাল রিভিশন, এই তথ্যগুলো বেরিয়ে আসছে বলেই স্পেশালভাবে শুধু ভারতে নয়, এরকম কোনো ব্যাপার নেই, শুধু পশ্চিমবাংলায় নয়, আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো, আমাদের সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলো যখন তথ্যগুলো পাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসছে, ওনাদের বাংলায় তথ্য পাচ্ছে, বাংলায় এদিকে আতঙ্কবাদীরা ঢুকে বাংলায় রাজনাথ সিং এর বাড়ির সামনে বাংলায় আধার কার্ড বানিয়ে দিয়ে বলে নেতারা তাদের আশ্রয় দিচ্ছে। আমি বলবো যে বাংলাকে গভর্নমেন্ট করা ইন্টেলিজেন্স ফেলিওর, এই নেতারা এনারা সহযোগিতা করছে, এই রাজ্য সরকার সহযোগিতা করছে, বাংলাদেশ থেকে নিয়ে আসছে, আপনাদের নেতারা চলে যাচ্ছে, অনুপ্রবেশকারীরা চলে যাচ্ছে, জমি আপনারা দেননি, আপনারা জমি দিচ্ছেন, আপনারা জমি দিচ্ছেন না, আপনারা জমি দিচ্ছেন না, আপনারা জমি দিচ্ছেন না, হাইকোর্টকে
পরে যদি ধাপে ধাপে স্পেশাল রিভিশন করুন বা যেভাবেই করুন, এই প্রক্রিয়াটা যদি আপনারা চালাতেন, এটা তো 2025 সালের শেষের দিকে এসে তো ইন্টেলিজেন্ট আপনাদের বলেনি যে নির্বাচন কমিশন স্বতন্ত্র সংস্থা। মানুষের নির্বাচন কমিশনের মনে হয়েছে 2026-এ করতে হবে, ভারতবর্ষের একাধিক রাজ্যে তারা করছে। ভোটের আগে আমরা নির্বাচন কমিশনকে কিছু বলতে পারি আগে মানুষ তো হ্যারাস হচ্ছে। আবার বলছি, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেশ বাঁচাবার স্বার্থে একাধিকবার লাইনে দাঁড়িয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। বাংলা বাঁচাবার স্বার্থে বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির পাশেই দাঁড়াবে, তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিবে। আর তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেওয়ার পর এই পশ্চিমবাংলায় তৃণমূলের ঝান্ডা ধরার লোক থাকবে না। এইখানে বলে যাচ্ছি, নির্বাচন ঘোষণা হবে, রেজাল্টের উপর আবার আসবো, আপনারা দেখে নেবেন এই বাংলার মানুষ। কংগ্রেস বা সিপিএম মানুষের হয়রানি ভিতরে কোনো রহস্য না, বাংলা থেকে উঠে যাবে। নির্বাচন ঘোষণা হলে পরে ভারতীয় জনতা পার্টিকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ দেবে, ভোট দেবে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে। এর পেছনে কোনো রহস্য দেখছেন এই এসআইআর এর সঙ্গে লিঙ্ক ধরে? এটা তো আশা, ধন্য আশা কুহকিনী। কুহকে সবাই মানবে, এটা স্বাভাবিক ঘটনা, থাকুক ভালো জিনিস। দিনের শেষে একটা কথা বলি, এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ শ্রমজীবী মানুষ কিন্তু খুব বাজে জায়গায় পৌঁছে আছে। তাদের হাতে রোজগার নেই, তাদের চাকরি বাকরি নেই। ছোট্ট উদাহরণ, যে এবারকার এসআইআরে পশ্চিমবঙ্গেই স্থায়ী কর্মচারী দেওয়া যায়নি, কারণ 6,53,000 ভ্যাকেন্সি রয়েছে। হ্যাঁ, অন্যদিকে ভারতবর্ষে ব্যাপক হারে ভ্যাকেন্সি লাইন বিভিন্ন কেন্দ্রীয় সরকার বা ইত্যাদি ইত্যাদি জায়গায়। মানুষ জীবন যন্ত্রণায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, এই যে ছুটে যাওয়া, মানুষ তার জীবিকার তরে যে লড়াইটা করছে, আমরা সেখান থেকে দৃষ্টিভঙ্গিটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি ধর্ম দিয়ে, আরও সব এই আমরা জিতবো, আমরা জিতবো, আমরা জিতবো ইত্যাদি ইত্যাদি দিয়ে। মূল ব্যাপারটা হচ্ছে, এই যে মন্ত্রী, এই যে সরকার, এরা কিসের জন্যে? এরা তো দেশের মানুষের জন্যে। মানুষের যদি মঙ্গল না হয়, মানুষ যদি এখনো দিনের শেষে কি খাবো এবং পরের দিন সকালবেলা উঠে কোন কাজটা করে আমার আর্নিংটা হবে, এর যদি সঠিক দিশা না খুঁজে পায়, তাহলে সেই সরকারের জন্য আমার একমাত্র কথা সেটা হচ্ছে দেই। আপনি দেখুন আর না দেখুন, এই যে গণতন্ত্র নিয়ে কথা বললাম না কিছুক্ষণ আগে, যে গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসা যায়, ক্ষমতায় আসার পরে আর তখন সেখান থেকে তার জন্য মানসিকতা লাগে। রাজ্য সরকার এক সময় ঘোষণা করেছিল আমরা এই 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 ইয়ে করবো, নিয়োগ করব, সম্পূর্ণ সরে গেছে, কোনো নিয়োগ হয়নি। 2011 থেকে অলমোস্ট শূন্য। কেন্দ্রীয় সরকার বছরে 2 কোটি রোজগার দিবে, 2 কোটি চাকরি দেবে। 14 থেকে 26 কত কোটি হয় বলতে পারবেন? রায়গঞ্জে কয়জন কেন্দ্রীয় সরকারের চাকরি করে? অত সোজা। এই মিথ্যা ভাষণ, এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 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 চলেছে। আজকে যে ভোটের দোরগোড়ায় সেই কথাগুলো বলতে হচ্ছে, সাধারণ মানুষ জানে, ওদেরকে বুদ্ধু ভাবার, বোকা ভাবার কিচ্ছু নেই। ওরা জানে যে আজকে রাজ্য সরকারের যে যুব ভাতা না কি ভাতা একটা দেওয়া হচ্ছে, শুরু করেছে না এখন, 1500 টাকা না কত যেন বসে, যুব সাথী। ওর আসল উদ্দেশ্য কি সেটা সম্পর্কে তারা যেমন ওয়াকিবহাল, তেমনি ভাবে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বছরে 2 কোটি, এই একই জিনিস, একই জিনিস। এই গাধাদের সামনে গাজর ঝুলিয়ে পথ চলার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদি মানুষ যদি সচেতন না হয়, দেখেন 71 সালে লড়াইয়ের পর ইন্দিরা গান্ধীকে মার্কিন প্রেসিডেন্ট একটা জিজ্ঞাসা করেছিলেন যে বাংলাদেশে তো রেভলিউশন হয়ে গেল, এবার কি ভারতবর্ষে রেভলিউশন হবে? ইন্দিরা গান্ধী একটা চমৎকার উত্তর দিয়েছিলেন যে ভারতবর্ষে আমরা মধ্যবিত্ত শ্রেণী তৈরি করেছি, যারা উচ্চবিত্ত এবং নিম্নবিত্তের সঙ্গে সেতু রচনা করছে।
এই মধ্যবিত্ত শ্রেণীটাকে ভারতবর্ষ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। এবং দেখে নেবেন, যদি এই অর্থ ব্যবস্থা চলতে থাকে, আগামী, অবশ্য চলবে না তবু বলে, আগামী বছর 5-7 মধ্যে এর কুফলটা দেখতে পাবেন, সেদিন চিৎকার করবেন। আমি কিন্তু একটা বলে দিলাম। আমি রথিন বাবুর আংশিক কথার সাথে সহমত, কিন্তু যেটা ওনার বিপক্ষে গেছে ওইটার সঙ্গে সহমত না, সহমত হতে পারছি না। তার কারণ, সহমতটা হতে না পারারটা কারণ আমি যদি তথ্য দিয়ে বলি, 2011 সালে সরকার এসেছে, 1977 পরে 92 পর্যন্ত বামফ্রন্ট সরকার কোনো নিয়োগ করে নাই প্রথম 15 বছর। কিন্তু 2011 সালে সরকার আসার পরে 2014-তে প্রাইমারিতে টেট হয়েছে, তার রিক্রুটমেন্ট হয়েছিল 28,000। 17 সালে আবার টেট হয়েছে, 14 টেট হয়েছে, 17তে রিক্রুটমেন্ট হয়েছে। গোটা রাজ্য জুড়ে আমাদের রিক্রুটমেন্ট হয়েছিল 49,000। কিছুদিন আগে আরও হচ্ছে 26,000 হলো। আর আজকে যিনি যখন এই কথাটা বলছেন, সেই সময় গ্রুপ সির পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং নবম, দশম, একাদশে যাদের চাকরিগুলোকে খেয়ে নিতে চেয়েছিল বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে, তাদের কিন্তু আবার জয়েনিং প্রক্রিয়া শুরু হয়ে গেছে পরীক্ষার মাধ্যমে। আজকে পুলিশের নিয়োগ থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের নিয়োগ থেকে রাজ্যের সীমিত আর্থিক ক্ষমতা, অর্থাৎ যে ক্ষমতাগুলো অর্থনৈতিকভাবে আটকে দেওয়ার পরেও তবুও কিন্তু করে যাচ্ছে। আজকে যাদেরকে যুব সাথীদেরকে যে ভাতার বিষয়ে বলা হচ্ছে, সেই ভাতাটাকে মনে রাখতে লাগবে। আমি বলবো সবাইকে পিডিআর মাধ্যমেও, যে যুবকদেরকে ভাতা 5 বছর পর্যন্ত যেটা দেওয়া হবে সেটা তাদের পড়াশোনার জন্য। তারা যেন চাকরির পরীক্ষায় বসতে পারে, পেপার কিনতে পারে, ট্রেনের ভাড়া দিতে পারে, বাসের ভাড়া দিতে পারে। আরে সেই জন্য তাদেরকে 1500 টাকা করে দিলেও সেটা বছরে 18,000 টাকা করে হয়। 18,000 ইন্টু 5 বছর যদি দেওয়া হয়, তাহলে 90,000 গোটা পশ্চিমবঙ্গ ছাড়া এমন একটা রাজ্য দেখানো হোক, যে রাজ্যে যুবকদের জন্য আলাদা কোনো প্রকল্প এরকম করে স্বনির্ভর করে বা তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রকল্প রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার কে গোটা দেশ অনুকরণ করছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার মহিলা স্বনির্ভরতা স্বশক্তির ক্ষেত্রে এতে বাইরের স্টেট থেকে কিন্তু পুরস্কৃত হচ্ছে মহিলাদেরকে স্বনির্ভর করবার ক্ষেত্রে। যতখানি পারা যাচ্ছে এমন আজকে যদি পশ্চিমবঙ্গকে দেখে গোটা এটা নরেন্দ্র মোদীর গোটা সরকারের সবাই একই ফলো আপ করে জিতছে। কোথাও লাডলি বাহেন, কোথাও হচ্ছে বিভিন্ন নাম দিয়ে চালিয়ে দিয়ে এভাবে করে জেতা হচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরদর্শিতা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের জন্য এবং মহিলাদের জন্য যে প্রকল্পগুলোকে আনবার চেষ্টা করেছেন, একটা রাজ্যকে যখন হাজার হাজার কোটি টাকা দেয় না কেন্দ্র সরকার, তারপরেও যে সরকারটা টিকে আছে। আজকে মনে রাখতে লাগবে, সিপিএম এর সময় উনি যখন চাকরি করতেন, তখন সিপিএম এর গভর্নমেন্টটা ছিল এবং বেতনটা কিন্তু 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখে সরকারি মাসের আগের 20 তারিখ হতো না, মাস পার হয়ে যাওয়ার পরে 20 তারিখে হতো। স্কেলটা কোথায়, কোন জায়গাটায় নামায় রাখা ছিল এবং কর্মচারীদের কি অবস্থা ছিল। আজকে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের পরিষেবা ঘরে ঘরে পৌঁছে এমন একটা রাজ্য দেখানো হোক, যেখানে দুয়ারে সরকার রয়েছে এবং মানুষকে অফিসে যেতে হয় না, অফিস বাড়িতে এসে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত কাজকর্ম দেওয়া হোক, এমন একটা রাজ্য দেখানো হোক। তাহলে আমরা গর্বের সাথে বলতে পারি, পশ্চিমবঙ্গ যে পথ দেখিয়েছে, এই যে 11 সাল থেকে 26 সাল প্রথম এই যে 3টা টার্ম পার হয়ে যাওয়ার পরে অনেক পরিবর্তন হয়েছে। বাংলায় খুন সন্ত্রাসের রাজনীতি ছিল, খুন সন্ত্রাস বন্ধ হয়েছে এবং লোডশেডিং, আজকে লোডশেডিং 24 ঘন্টা। ওনার সময়কালে ওনাকে জিজ্ঞেস করবো, উনি আমাদের সিনিয়র এবং আমরাও পড়াশোনা করতাম, লন্ঠন কুপিতে পড়তাম বা লাইটে পড়তাম, যখন দেখতাম ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। আজকে সেই বিদ্যুৎ চুরি হতো, সেই বিদ্যুৎটাও বিক্রি হতো। সরকারি অফিস দপ্তরকে বন্ধ করে রাখা হতো, অন্ধকারে নিমজ্জিত করে রাখা হতো ইচ্ছা করে। তাহলে সেই জায়গাটা খুন সন্ত্রাসের, আজকে রায়গঞ্জ শহরের কথা বলুন, সিপিএম এর সময় খুন, মার্ডার, সন্ত্রাসের রাজনীতি ছিল। পাড়ায় পাড়ায় রায়গঞ্জ মানে একটা আতঙ্কের পরিবেশ ছিল। এই সরকার আসার পরে তো খুন সন্ত্রাসকে বলে চেনে না, রায়গঞ্জকে চেনে, রায়গঞ্জে মেডিকেল কলেজ হিসাবে চেনে, রায়গঞ্জের ইউনিভার্সিটি বামফ্রন্ট দিতে পারে নাই। রায়গঞ্জ ইউনিভার্সিটি এটি 10তলা বিদ্যালয় দাঁড়িয়ে আছে, যেখানে MA PhD পর্যন্ত এখানকার ছেলেমেয়েরা, আমরা নর্থ বেঙ্গলে গিয়ে পড়াশোনা করতাম, এখন হচ্ছে এখানটায় বসে MA PhD করছি এবং বাইরের অক্সফোর্ডের টিচার এসে এখানে মাঝে মধ্যে এসে ক্লাস নিতে পারছেন। আজকে 3টা ব্যাচ বেরিয়ে গেছে। আমি বলে নি দাদা,
ডাক্তারবাবুদের 3টা ব্যাচ বেরিয়ে গেছে এখান থেকে আপনাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি মেডিকেলে ভ্যাকেন্সি রয়েছে, সব থেকে বেশি। কারণ মেডিকেলে ভ্যাকেন্সি, কারণ মেডিকেল কলেজ প্রতিটা জেলাতে একটা করে তৈরি হয়ে গেছে। এমন একটা রাজ্য দেখাও যেখানে হচ্ছে সব থেকে বেশি মেডিকেল ভ্যাকেন্সি রয়েছে। আমরা গর্বের সাথে না, একদমই তাই, এগুলো তো হয়েছে, অস্বীকারের কোনো জায়গা নেই। আমরা শেষ মুহূর্তে চলে এসেছি, অভিজিৎদার কাছে আসবো। যে একদিকে উন্নয়নের কথা বলছেন, তৃণমূল উন্নয়নের কথা বলছে, অন্যদিকে এসআইআর হওয়াতে যারা প্রভাবিত হয়েছেন, যাদের অনেকের নাম, যারা ন্যায্য ভোটার, বৈধ ভোটার, তাদের অনেকের নাম হয়তো বাদ গেছে, তাতে আশা দেখছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছে এই ক্ষেত্রে। শেষ প্রশ্ন আপনার কাছে, এটা দিয়ে শেষ করবো। এসআইআর এবং ভাতা, এই যে সবটা একটা দ্বিমুখী যে একটা চাপ, এই চাপ কি সামলে ওঠা যাবে? এটা কি কোনো রকমভাবে মনে হয় না যে এবারে আপনাদের ভোট ব্যাংকটাকে পুরো দুমড়ে মুচড়ে ভেঙে দিয়ে বেরিয়ে যাবে? প্রথম যেটা উন্নয়নের কথা বলছে, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্যান্য খরচা কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তথ্যটা একটু আরটিআই করে দাদাকে একবার পরের ডেটে আনতে বলুন, কত টাকা পেয়েছে, কত টাকা পায়নি। হ্যাঁ, কিছু টাকা আটকিয়েছে, তার দুর্নীতির কারণে আটকিয়েছে, কিন্তু বাকি ক্ষেত্রে সমস্ত জায়গায় টাকা পাচ্ছে। টাকা না পেলে অনেক জায়গায় অনেক কিছু করতেই পারতো না, বেতনও দিতে পারতো না অনেক ক্ষেত্রে। দ্বিতীয় কথা হচ্ছে ভাতা জন্য কেন্দ্র সরকার একটা বরাদ্দ তো সব রাজ্যের কাছে আছে, কারণ অনুন্নত অসহায় লোকদেরকে ভাতা দেওয়া দীর্ঘদিনের একটা প্রচলিত অধ্যায়। আমরা ভাতার বিরোধী নই, কিন্তু ভাতা যেটা দিচ্ছে তার সঙ্গে সেই ভাতার পরিমাণটা কি তাদের জন্য উপযুক্ত? সেকেন্ড হচ্ছে, তারা শুধু সারা জীবন কি ভাতা পেয়ে চলে যাবে, না তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা বা বিকল্প আয়ের উৎস তৈরি করে তাদেরকে ভাতার ওই জায়গা থেকে বের করে আনতে হবে। এই বিষয়টাকে আপনারাও বলেছেন, বিরোধী দলনেতাও বলছেন যে এরপরে এলে আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে ভাতার সপক্ষে বিজেপি শাসিত রাজ্যে বিহার উত্তর প্রদেশ থেকে এসে পরীক্ষা দিতে আসছে কেন? যেটা বললেন এসআইআরের কারণে মানুষের যে মানে সমস্যার কথা তুলে ধরছেন, এটা প্রথম থেকে আমরা বলছি, সারা ভারতের একাধিক রাজ্যে একই কথা বলছেন, কিন্তু মানুষের মনে তো সেই প্রভাবটা পড়ছে। মানুষের মনে যে আবার যেতে হবে, আমরা গ্রামে আমরাও পৌঁছচ্ছি, আপনারাও পৌঁছচ্ছেন, এবং অন্যান্য বিরোধী দলের শহর সব জায়গায় পৌঁছচ্ছে। আমরা মানুষের সাথে কথা বলছি, মানুষ বলছে দেশকে বাঁচাতে, রাজ্যকে বাঁচাতে। আমি রাজ্যের বাসিন্দা, আমার পূর্বপুরুষের বাসিন্দা, আমি কেন সিএতে অ্যাপ্লাই করব, এই প্রশ্ন মানুষ তুলছেন। সিএতে তো অ্যাপ্লাই সবাইকে সিএতে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। যারা পূর্ব তারা কাগজ দেখালেই তো হয়ে যায়, তাদের জমির দলিল আছে, অন্যান্য কাগজ আছে, জমি তো তারা দেখাচ্ছেন, তারপরেও কেন ডিলিট করা হচ্ছে তাদের নাম? একটাও ডিলিট হবে, সব নাম উঠে যাবে। কিছু টেকনিক্যালি ফল্টের জন্য বলো, নামের মিসম্যাচের জন্য হয়তো কিছু প্রবলেম হয়েছে, একটা নামও বাদ যাবে না। দ্বিতীয় কথা বলছি, এখানে কংগ্রেস বন্ধুদের কথা বলছি বা তৃণমূল বলছে বা সিপিএম এর কথা বলছে। দেখুন, মজার কথা কি জানেন, পশ্চিমবাংলায় কংগ্রেস তৃণমূলের বিরোধিতা করছে, অথচ এই তৃণমূলকে সঙ্গে নিয়ে দিল্লিতে চিৎকার করছে। হ্যাঁ, একটা সময় দেখবেন যখন 2011-র আগে এই সিপিএম আর এই কংগ্রেস কি নারায়ণগঞ্জে মারামারি, এই দিক থেকে ওদের বাইক মিছিল বেরোচ্ছে, ওই দিক থেকে কংগ্রেস দৌড়ায় যাচ্ছে, আটারাটি মারামারি করছে। সেই সিপিএম এর সঙ্গে কংগ্রেস দীর্ঘদিন সংসার। এদের এটা হচ্ছে চরিত্র, এদের স্বার্থ, নিজেদের স্বার্থে দেশের বিপক্ষে যাবার বলবার মমতা ব্যানার্জির হাত ধরে সেই চিত্র কিন্তু এখনো অমলিন আমার মস্তিষ্কে। আপনাদের সাথেও আছে তো মমতা ব্যানার্জি। আপনার যেমন বলছেন মমতা ব্যানার্জি বিরোধী সময়, মমতা ব্যানার্জি, আমরা বিজেপি হয়তো তাকে সহযোগিতা করেছি, এই কারণে মনে হয় বাংলায় সিপিএম জগতের পাথর কথা সরাবে, কিন্তু মমতা সরানোর পরে মমতা ব্যানার্জি সিপিএম এর একদম ছাত্রী বেরোবে আমরা কল্পনা করতে পারিনি। মমতা ব্যানার্জিকে আমরা লড়াই শিল্প, হ্যাঁ আমরা লড়াই করছি। আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন। আপনারা এখানে তৃণমূলের বিরোধিতা করবেন, দিল্লিতে গিয়ে আপনারা বস্তি করবেন, এই বৈধ চরিত্র চলতে পারে না রাজনীতিতে। এখানে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন আর দিল্লিতে একসাথে বসে চা করছে সিপিএম বিজয়া। সিপিএম এর যে প্রস্তাব, আসলে এটা চরিত্রই ঠিক নেই, এদেরকে মানুষ ভোট দেবে। এই কংগ্রেস চরিত্র এদেরকে মানুষ ভোট দেবে। পরবর্তীতে আজকে একদম সময় শেষ।
এই নিয়ে আরো আলোচনা হবে নিশ্চয়ই পরবর্তীতে। তবে এই এসআইআর এর যে তালিকা প্রকাশ হলো তাতে কার লাভ কার ক্ষতি সেটার জন্য তো সময়ের কাছে অপেক্ষা করতেই হবে। সকলে ভালো থাকবেন, নমস্কার। 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 রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।